অনেকদিন পর আবার তোমার সঙ্গে দেখা। মানে আগেও আমরা একটা রেকর্ড করেছিলাম এবং রেকর্ডের পরে এটা যারা এই দিকে থাকে ওরা বুঝে আর কি যে প্রচুর রকম টেকনিক্যাল প্রবলেম থাকে এবং সেটার কারণে এডিটিং কমপ্লিট হওয়ার পরেও আমাকে এপিসোডটা ক্যান্সেল করতে হয়েছে এবং তার জন্য তোমাকে আবার এখানে ডেকে নিয়ে আসা। একটা খুব মজার ঘটনা আর কি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। যেমন ধরো আমার যখন বাক্সবন্দী শর্ট ফিল্মটা হয় তখন বেশ কিছু অ্যাওয়ার্ড আমার ঝুলিতে আসে, ঠিক আছে, ইভেন তারপর গিনিজও আসে আমার ঝুলিতে। তো অনেকেরই জিজ্ঞাসা থাকে যে এই অ্যাওয়ার্ডগুলোকে টাকা দিয়ে কেনা, মানে অ্যাওয়ার্ডকে টাকা দিয়ে কেনা যায়? তো এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, আমি কেন তোমাকে প্রশ্নটা করেছি আশা করি তুমি বুঝে গেছো, কারণ কি তোমার ঝুলিতে ইতিমধ্যে অনেকগুলো অ্যাওয়ার্ড এসেছে। রিসেন্টলি আমাদের রাজ্যে থেকেও তোমাকে সম্মানিত করা হয়েছে তোমার বিভিন্ন কাজের জন্য। ওই গল্পটা যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে, কত টাকা লাগলো এই অ্যাওয়ার্ডটা কিনতে? না, আমি বলবো অ্যাওয়ার্ড কিনতে টাকা লাগে না। যখন তুমি তোমার ডেডিকেশন হার্ডওয়ার্ক দিচ্ছ একটা জিনিসে, যেটা তোমার প্যাশন, যেটা তুমি করতে চাইছো করছো, সেই জিনিসটা অ্যাওয়ার্ড হিসেবে পাওয়ার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং। তো লাস্ট সানডে ন্যাশনাল ইউথ ডে 12th of January, তো স্টেট গভর্নমেন্ট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস থেকে আমাকে ইউথ আইকন অফ ত্রিপুরা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, which is really a proud moment in my life. এক্স্যাক্টলি। কেন দেওয়া হয়েছে? Based on my achievements that I have got in the last 1-2 years. Basically আমি বলবো মাউন্টেনিং রিলেটেড। এটার জন্য কি আলাদা করে কোনো অ্যাপ্লাই করতে লাগে না? মানে ব্যাপারটা হয়েছে কিভাবে বেসিক্যালি? আমিও জানতাম না, মানে এটা কোইন্সিডেন্স বলতে পারো। আচ্ছা। বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেছি, এই গ্রেড নিয়ে পাস করার পর রেকমেন্ড করা হয়েছিল আমাকে অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করার। অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করলাম, ওটাতেও এই গ্রেড পেয়েছি। আচ্ছা। সো এখন রেকমেন্ড করা হয়েছে যে আই ক্যান ডু মাউন্টেনিং এক্সপিডিশনস। ওকে। সো এর আগে মাউন্ট কিলিমাঞ্জারো ক্লাইম্ব করেছি, আফ্রিকার সব থেকে হাইয়েস্ট পিক। মাউন্ট এলব্রাস ক্লাইম্ব করেছি, ইউরোপের সব থেকে হাইয়েস্ট পিক। তো এখন আমার প্ল্যান এগোচ্ছে টুয়ার্ডস মাউন্ট এভারেস্ট। সো আমি এই স্টোরিটা কেন বলছি, কোইন্সিডেন্সের সাথে এটার একটা লিঙ্ক আছে তার জন্য। তো মাউন্ট এভারেস্টের এই প্ল্যানিং এ প্রিপারেশন চলাকালীন একটা পার্ট তো অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল পার্ট। তো ফাইন্যান্সিয়াল পার্টের জন্য হয়তো তুমি জানো আমি ক্রাউড ফান্ডিংও স্টার্ট করেছি। বাট ক্রাউড ফান্ডিং এর সাথে সাথে আই হ্যাভ টু অ্যাপ্রোচ দ্য গভর্নমেন্ট, কারণ ফান্ড অনেক হিউজ। অ্যান্ড সেই সূত্রেই আমি বিভিন্ন ডাইরেক্টরেট মিনিস্ট্রিতে যাচ্ছিলাম লেটার দিতে যে আমার কি কোয়ালিফিকেশনস, কি অ্যাচিভমেন্টস, আমার কি প্ল্যান ত্রিপুরার জন্য আমি কি করতে চাই। ওকে। তো এই সূত্রে আমি স্পোর্টস ডিপার্টমেন্টেও গিয়েছিলাম। আচ্ছা। তো লাকিলি আমি যখন গিয়েছিলাম, এটা আমার ধারণা, যখন আমি চিঠি দিয়েছি হতে পারে ওখান থেকেই দে কেম টু নো মোর অ্যাবাউট মি। ওকে। তারা আমার ব্যাপারে হয়তো রিসার্চ করেছে আমি কি করেছি আগে, সেখান থেকেই দে ফাউন্ড, তারা বুঝতে পেরেছে আই এম এ লাইক একজন অ্যাওয়ার্ডের জন্য এলিজিবল। ওকে। সো হ্যাঁ, কোইন্সিডেন্টলি আই গট ইট। তো সেটাই না, তোমাকে অনেক অনেক কনগ্রেচুলেশন যে না সত্যিই তুমি ত্রিপুরার গর্ব, এবং তুমি যেরকম ভাবে তোমার প্যাশনটাকে নিয়ে এগিয়ে চলছো, সত্যি ভাবা যায় না। আমাদের অনেকের অনেক রকমের নেশা থাকে, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট। তোমার তো পাহাড়ের প্রতি নেশা। মানে আমি যদি তোমার একটু ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করি, হয়তো বউয়ের থেকেও বেশি পাহাড়কে পছন্দ করে। বউ পেটায় না? নিশ্চয়ই পেটায়, প্রবলেম হয়, ঝগড়া হয়। আচ্ছা। বাট আবার কোনো একটা জায়গায় মোটিভেশনও দেয়, তারপর আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে যাই, পাহাড়ের দিকে। ওকে ওকে। কারণ যেখানে মন টানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তোমার এই যে পিকগুলোর কথা বলে, যে দুটো হাইয়েস্ট পিক তুমি ইয়ে করেছো, তার মধ্যে কোনটা প্রথম করেছিলে, ওইটার গল্পটা যদি একটু বলো। প্রথম করেছিলাম আমি আফ্রিকার হাইয়েস্ট পিক, আচ্ছা, কিলিমাঞ্জারো। তো অ্যাকচুয়ালি এই প্ল্যানগুলো হয়ে গেছে মানে আমার ছোটবেলা থেকে এরকম কিছু প্ল্যান ছিল না যে না আমি পাহাড়ি ক্লাইম্ব করবো। ইনফ্যাক্ট আমি যদি লাস্ট 3-4 বছর 5 বছর আগেও দেখি, আমি 5 বছর বলবো, 5 বছর আগে আমার এমন কিছু প্ল্যান ছিল না যে আমি 7 সামিটস ক্লাইম্ব করবো। 7 সামিটস ব্যাপারটা কি, 7টা কন্টিনেন্টস, 7টা কন্টিনেন্টের 7টা হাইয়েস্ট পিক। সো আমার প্রথম প্ল্যান ছিল, অবভিয়াসলি পাহাড় আমি ভালোবাসতাম। প্রথম বাইক দিয়ে পুরো ইন্ডিয়া ঘুরেছি, বাট তারপর যখন লাগলো যে বাইক দিয়ে ঘুরছি বাট
মানে আই এম নট ডুইং এনিথিং গুড ফর নাথিং গুড ফর দ্য এনভায়রনমেন্ট, বাস ঘুরেই বেড়াচ্ছি, সো লেটস ডু সামথিং মিনিংফুল। ওকে, কারণ তুমি বাইক দিয়ে একটা পয়েন্ট পর্যন্তই যেতে পারো, এর ভেতরে তো আরো অনেক জায়গা আছে, সে সব জায়গায় হয়তো বাইক নাও যেতে পারে, যায় না ইনফ্যাক্ট। সো তারপরে লকডাউন এলো, লকডাউনের পর স্টার্ট হলো আমার ফার্স্ট ট্রেক। তো এই আস্তে আস্তে একটার পর একটা শুরু হলো। তো হ্যাঁ, তো কিলিমাঞ্জারো। তো তখন যখন আমার ট্রেক স্টার্ট হলো, অবভিয়াসলি খুবই ভালো লেগেছে। সান্দাকফু গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। সো তারপর ভাবলাম যে আরো আস্তে আস্তে আরো নিজেকে কি করে আপগ্রেড করা যায় এই ফিল্ডে আর কি করা যেতে পারে, স্টাডি করা স্টার্ট হলো। তখন দেখলাম যে আমি আইদার ট্রেকার হতে পারি, হ্যাঁ, বা আই ক্যান বি এ গাইড। অনেক কোম্পানিজ আছে, আউটডোর কোম্পানিজ, আই ক্যান বি এ গাইড, আই ক্যান বি আ মাউন্টেনিয়ার, হ্যাঁ, I can be a coach in the field of mountaineering. Okay. তো এই তারপরে মাথার মধ্যে এলো যে না, মাউন্ট এভারেস্ট সবার একটা লক্ষ্য থাকে যে এই ফিল্ডে যেতে চায়, আমিও মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করব। মানে হয় না প্রথম যার কিছু বেশি একটা জানা নেই যে না প্রথমেই মাউন্ট এভারেস্ট। তারপর যখন আস্তে আস্তে রিসার্চ স্টার্ট হলো এটা নিয়ে, তারপর বুঝতে পারলাম যে না, এত ইজি না ব্যাপারটা। তো ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি হোক, ফিজিক্যালি হোক, তুমি যদি অ্যাটেইনও করে নিতে পারো, বাট তোমার কিছু এক্সপিরিয়েন্স থাকা দরকার যাতে তুমি সেই লেভেলটা পর্যন্ত, সেই সামিট পর্যন্ত পৌঁছাতে পারো। 7 সামিটসের পেছনে আরেকটা গল্প হলো ইন দ্য সেম লাইনে। আমি এভারেস্ট বেস ক্যাম্প গিয়েছিলাম ইন দ্য ইয়ার 2022। আচ্ছা, তো 2022-তে বেস ক্যাম্প পর্যন্ত অলরেডি যাওয়া। বেস ক্যাম্প থেকে মেইন পিক পর্যন্ত কতটুকু ডিস্টেন্স? ক্লোজ টু বেস ক্যাম্প থেকে আরো অ্যাবাউট 12,000 ফিট হাইট গেইন। আচ্ছা, মানে ডিস্টেন্স ওয়াইজ দেখতে গেলে অ্যারাউন্ড 10-12 কিলোমিটার্স। আচ্ছা, একদম কাছাকাছি কিলোমিটার্স। তো বেস ক্যাম্প পর্যন্ত উইদাউট এনি ট্রেনিং, মানে হ্যাঁ, বেস ক্যাম্প পর্যন্ত আমি মনে করি যার অপটিমাম ফিজিক্যাল ফিটনেস আছে দে ক্যান গো। এত নট এ বিগ ডিল নাও, কারণ আমি যা দেখলাম এখন এটা পুরোপুরি একটা কমার্শিয়ালাইজড রুট। আচ্ছা, তোমার প্রপার হাট ফ্যাসিলিটি, যেটাকে ওদের ওখানে ট্রি হাউস বলে, প্রপার ফুডিং, এনি ফুড ইউ ক্যান হ্যাভ, হ্যাঁ, ওখানে যেটা পাওয়া যাচ্ছে। সো টোটালি কমার্শিয়ালাইজড রুট, চিন্তা করার কোনো ব্যাপারই নেই। তোমার যদি একটা অপটিমাম ফিটনেস লেভেল থাকে ইউ ক্যান ইজিলি গো। সেটা বলছিলাম, এভারেস্ট বেস ক্যাম্প গিয়েছিলাম। তো এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছাবার আগে একটা জায়গা ছিল ডিংবোচে করে জায়গা। তো সেখানে আমার একজন রাজস্থানী মাউন্টেনিয়ারের সাথে দেখা হয়েছে। সে ও বছর সামিট করতে যাচ্ছিল। তো আমি ওর কাছে ওর প্রিপারেশনস, ও কি করে ফান্ডিং পেয়েছে, ও কি করে ওর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, ওটা জানতে আমার কথা হয়েছিল ওর সাথে। সো যাই হোক, তো সেখান থেকে আমি ওর কাছ থেকে বুঝতে পারলাম যে ছোট ছোট ক্লোজ টু 6,000 মিটার পিকস করলে ইউ গেইন দ্য এক্সপিরিয়েন্স। আচ্ছা, ও বলছিল তোমার যদি মনে হয় যে ইন্ডিয়ান পিকস বেশি টেকনিক্যাল, তো তোমার ইন্ডিয়ার বাইরেও অনেক পিকস আছে, 7 সামিটস। তখন ওর মুখে আমি 7 সামিটস ব্যাপারটা শুনতে পারলাম, তো বুঝতে পারলাম জিনিসটা। তো সেই নিয়ে আবার একটা অন্য প্যারালাল রিসার্চ স্টার্ট হলো, 7 সামিটস কি। তখন বুঝতে পারলাম 7 সামিটস, 7টা কন্টিনেন্টে 7টা হাইয়েস্ট পিক। এর মধ্যে তারপর আমি আবার আমার এটার মধ্যে আরো বেশি ইন্টারেস্ট বাড়লো। তখন দেখলাম যে কিলিমাঞ্জারো is the highest peak of African continent. আচ্ছা, and which is not technical. যার কাছে একটু এক্সপিরিয়েন্স আছে they can go and climb it. আচ্ছা, and financial পার্টটাও not that much মানে burdening. আমার এরকম না যে for that Kilimanjaro I have to take funding. যখন দেখলাম সব কিছুই নিজের আয়ত্তের মধ্যে, তো দেন আই থট না, মাউন্ট কিলিমাঞ্জারো প্রথমে ওইটা করা যায়। তো বাস, তারপরে ওইটা করলে। আচ্ছা, এই যে আমরা যেরকম ভাবি যে আফ্রিকার জঙ্গলের মধ্যে নানা রকমের বন্য হিংস্র জন্তু জানোয়ার থাকে, তাদের একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, ওই পাহাড়ের পরিবেশটা, ওই রাস্তাটা কিরকম ভয়ঙ্কর ছিল? না, এরকম আমি কিছু পাইনি। আচ্ছা, শুধু কিছু বানর বাদে আর কিছু পাইনি আমি অ্যাকচুয়ালি। তো ভয়ের ওখানে কিছু নেই। হ্যাঁ, সাফারি নিশ্চয়ই হয়, বাট সাফারির ওদের ফরেস্ট সাফারির পার্টটা টোটালি আলাদা। যেই রুট দিয়ে আমি গেছি সেখানে
অ্যানিমেল অ্যাটাক করার কিছু প্রবলেম নেই। মানে নর্মালি একটা পাহাড়ের আমরা যেরকম ভাবে দেখি ওই রকম ভাবে মোটামুটি ওটার জার্নিটা ছিল। হ্যাঁ। এবং তারপর আফ্রিকার পরে তুমি যে এলব্রুসের কথা ওইটা একটু বলো। আফ্রিকা শেষ হলো কবে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে ওইটার জন্য কিরকম খরচা হয়েছিল? মাউন্ট কিলিমানজারো করতে আমার আগরতলা টু আগরতলা যদি আমি সবকিছু দেখি, ফ্লাইট ফেয়ার, দ্য এক্সপেডিশন কস্ট, ক্লোজ টু 2 lakhs ইন্ডিয়ান রুপিস। ওকে ওকে। সো নিয়ার অ্যাবাউট আমার কদিন লেগেছিল ওটা? 1 week আপ অ্যান্ড ডাউন। সো এটা ওটা কমপ্লিট হলো আমার কবে? জানুয়ারি 22nd of 2023। আচ্ছা। তো তারপর অবভিয়াসলি আই হ্যাড টু প্ল্যান যে আমার নেক্সট 7 সামিটের মধ্যে নেক্সট সামিট কি হবে। তো রিসার্চ করলাম কোনটা ফাইন্যান্সিয়ালি আমি ক্যারি করতে পারবো। মানে তুমি যখন প্রথম থেকে চুজ করছিলে তখন ফাইন্যান্সিয়ালি যেটা ইজি হবে তোমার জন্য সেগুলোই চুজ করছিলে? কারেক্ট, ফাইন্যান্সিয়ালি কোনটা ইজি হবে চুজ করেছিলাম, একটা ক্রাইটেরিয়া। এন্ড দ্য সেকেন্ড থিং ইজ কোনটা টেকনিক্যাল না। আচ্ছা। কারণ সত্যি কথা বলতে আমি যখন কিলিমানজারো আর এলব্রুস করেছি তখন আমার কাছে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স সার্টিফিকেট ছিল না, অ্যাডভান্সও ছিল না। সো আমার তখন ক্রাইটেরিয়া ছিল যে কোন পিকটা ফাইন্যান্সিয়ালি নট বার্ডেনিং টু মি, আচ্ছা, চিপ অ্যান্ড টেকনিক্যাল না। সো কিলিমানজারো ছিল একটা। অ্যান্ড তারপর কিলিমানজারো থেকে আসার পর আমি প্ল্যান করছিলাম যে নেক্সট কি করা যেতে পারে হুইচ ইজ নট টেকনিক্যাল। তো রিসার্চ করতে করতে দেখা গেল যে এলব্রাস ইউরোপের হাইয়েস্ট পিক, কিলিমানজারো থেকে হয়তো হাইটে হালকা কিছু কম, 5642 মিটার্স, বাট বিট ডিফিকাল্ট দেন কিলিমানজারো বাট নট দ্যাট টেকনিক্যাল। আচ্ছা। সো তারপরে যখন জিজ্ঞাসাবাদ করে জানা গেল, মানে যখন আমি খোঁজ নিচ্ছিলাম যে কত কি খরচা হতে পারে, তখন দেখলাম যে না, ইট ইজ মানে চিপার দেন কিলিমানজারো। তো ভাবলাম যে ট্রাই করা যায়। তো সেই এখান থেকে তারপর আমি যখন এলব্রাস প্ল্যান করছিলাম তখন ভাবলাম যে কিলিমানজারো যখন আমি গেছিলাম তখন আমি ইন্ডিয়ান কোনো কোম্পানিতে থ্রুতে যাইনি, মানে ইন্ডিয়ান কোনো অর্গানাইজার। আচ্ছা। আমার থট প্রসেসটা কি ছিল, কিলিমানজারো ইজ ইন তানজানিয়া কেনিয়া বর্ডার। তো আমি যদি তানজানিয়া বা কেনিয়ার কোনো লোকাল অর্গানাইজারকে নিয়ে যাই তো আমার হয়তো প্যাকেজটা আরো চিপ হবে। আচ্ছা। সেই প্ল্যানটা আমার কিলিমানজারোতেও ছিল, সেই প্ল্যানটা আমার এলব্রুসেও কাজ করেছে। ওকে। সো এলব্রুসের সময় আমি রাশিয়ার একজন লোকাল অর্গানাইজারের থ্রুতে কন্ট্যাক্ট করেছি। তো ওদের কন্ট্যাক্ট আমি ইনস্টাগ্রাম থেকেই পেয়েছি। তো আচ্ছা, এই যে মানে অর্গানাইজ করে নিয়ে যাওয়ার ব্যাপার, এটা কি ম্যান্ডেটরি? মানে কেউ কি চাইলে একাও যেতে পারে নাকি মানে একটা টিম সাথে থাকতেই লাগে? না, ডিপেন্ড করে যেরকম ফিটনেসের উপরে। কি না, নট ফিজিক্যাল ফিটনেস। তো যেরকম আফ্রিকাতে তোমার একটা অর্গানাইজিং টিম সাথে থাকতেই হবে, তুমি একা যেতে পারবে। হ্যাঁ, কারণ ওখানে ন্যাশনাল পার্ক কিছু রুলস এন্ড প্রোটোকলস থাকে। ওকে। তো তুমি যদি একা যাও তো দে মাইট নট গিভ ইউ দ্য পারমিট। হ্যাঁ, তো তোমার সাথে, কারণ বেসিক্যালি যদি তুমি এইভাবে দেখো এই সবগুলো পাহাড়ই কিন্তু ওদের জন্য একটা সোর্স অফ ইনকাম। সো ইফ ইউ আর গোয়িং অ্যালোন তো তুমি ওদেরকে কিছু ইনকাম ইউ আর নট গিভিং ইট টু দেম। সো ওদের গভর্নমেন্ট অফিসিয়ালসও চায় যে মানে লোকালসরা মানে এই পাহাড় এই ট্রেকিং ক্লাইম্বিং থেকে কিছু একটা আর্ন করুক, সো যেটা তাদেরও রেভিনিউ জেনারেট করবে। বাট আমি যা এবার রাশিয়া গিয়ে দেখলাম এলব্রুস যাওয়ার টাইম, সো আমি প্রথম ভাবতাম ওখানেও হয়তো সেম রুলটা অ্যাপ্লাই করে। আচ্ছা। বাট আমি যদি যা বললাম, আমি গেছিলাম ওদের একটা লোকাল অর্গানাইজারের থ্রুতে। তো প্যাকেজ আমাকে আপ অ্যান্ড ডাউন মোটামুটি ইট ওয়াজ ক্লোজ টু 1.8 lakhs। আচ্ছা, 2 ধরলাম, ঠিক। কারণ এত হওয়ার কথা ছিল না, বাট রাশিয়া ফ্লাইটের ফেয়ার বেশি ছিল, তো তার জন্য এমনিতে প্যাকেজটা কম ছিল কিলিমানজারোতে। তো যেদিন আমার সামিট, যেদিন আমি মানে এলব্রাসের উপরে পৌঁছেছি, সেদিন কোইন্সিডেন্টলি আমার সাথে দেখা হয়েছে ইন্ডিয়ানই একজন। হি ওয়াজ ফ্রম ইউপি। আচ্ছা। তো আমরা যখন নিচে নামছিলাম তখন আই আস্কড হিম যে ওর অর্গানাইজার ও কি করে এসছে। আচ্ছা। তারপরে আমি ওর থেকে জানতে পারলাম যে ও শুধু রাশিয়াতে যাওয়ার পর ও শুধু জিনিস রেন্ট করেছে, গিয়ার্স রেন্ট করেছে। এন্ড তারপরে ও নিজে হি প্ল্যান্ড আউট দ্য রুট। তো হি ওয়াজ অ্যালোন। তখন বোঝা গেল যে রাশিয়াতে সেই রুলস এন্ড প্রোটোকলসটা নেই। মানে হতে পারে তখন ছিল না, এখন হয়তো আছে। তার জন্য একা যেতে পেরেছে।
সেম জিনিসটা আবার নট দেয়ার ইন নেপাল, ইউ হ্যাভ টু টেক এ শেরপা। ওকে। তো এই যে তারপরে তোমার যখন ফিরে আসলে তখন এইবার তারপরে তোমার এভারেস্টের জন্য শুরু হলো, এইবার তো তোমাকে বিভিন্ন ট্রেনিং প্রসেসের মধ্যে যেতে হয়েছে। কারেক্ট। এগুলোর জন্য ট্রেনিং মানে কোথায় দেওয়া হয় এবং কিভাবে তুমি এগুলো সন্ধান খুঁজে পেলে? তো এলব্রাস যাওয়ার পর যেটা হয়, একটা রিয়েলিটি চেক পেয়েছি। কারণ এলব্রাস হতে পারে কিলিমাঞ্জারো থেকে হাইটে কম, কিলিমাঞ্জারোর হাইট 5895 মিটার্স, এলব্রাসের হাইট 5642, তো কিছুটা কম, বাট টেকনিক্যালিটি ছিল ইন দ্য সেন্স যেহেতু স্নো কাভার্ড পিক ছিল, স্লোপি টেরেইনে হাঁটা ছিল। আচ্ছা। তো ফার্স্ট হলো স্লোপি টেরেইনে কি করে হাঁটতে হয়, ওকে, যে জায়গাগুলো সমতল না। তারপরে সেখানে ফিক্সড রোপ ছিল। ফিক্সড রোপ মানে স্লোপের সাথে সাথে একটা রোপ থাকবে, ওকে, রোপটাতে তোমাকে ক্যারাবাইনার দিয়ে তোমাকে সিকিউর করতে হবে। আচ্ছা আচ্ছা। তো সেটাকে খোলা, আবার লাগানো, তারপরে আইসেক্স সাথে নিয়ে হাঁটা। যদি তুমি স্লিপ করো, আইসেক্স দিয়ে তুমি কি করে নিজেকে মানে সিকিউর করতে পারবে যাতে না পড়ো, অ্যারেস্ট করতে পারবে ইন দ্য কেস অফ ফল। রাইট। ক্র্যাম্পন্স মানে পায়ের নিচে যে স্পাইকস গুলো থাকে জুতোর নিচে, সেগুলো পরে হাঁটা, কারণ সেটা এত ইজি না, ক্র্যাম্প মানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। তো এইসব জিনিস এলব্রুসের টাইমে ছিল, যেটা কিলিমাঞ্জারো টাইমে ছিল না। আচ্ছা, এইখানে মাঝখানে তোমাকে একটু ইয়ে করছি, ধরো আমরা যখন একটা পাহাড়ের একটা মোটামুটি মাঝামাঝি জায়গায় পৌঁছে যাই, তখন আস্তে আস্তে করে ধরো স্নোফল বা বরফে ঢাকা ব্যাপারটা শুরু করেছে। তার আগ পর্যন্ত এক ধরনের জুতো, এবং তারপর কি জুতো চেঞ্জ করো তোমরা? পাইকুলা জুতোগুলো তোমরা নিচ থেকেই হয়তো মানে পরে হাঁটা শুরু করো না? তো স্পাইক, এই যে মানে ক্র্যাম্পন্স এরকম না যে ইউ শুড ওয়্যার অনলি ইন স্নো। রকি স্ক্রি জোনেও ইউ ক্যান ওয়্যার ইট, ওকে, বাট রকি স্ক্রি জোনে এগুলো মানে পড়লে প্রবলেম একটাই হয়, শার্প এজেস গুলো ব্লান্ট হয়ে যায়। তো মানে এখন যদি তুমি রুটটা জানো যে আমার 500 মিটার পর থেকে স্নো কভার, দেন ফাইন, ইউ ডোন্ট ওয়্যার ইট। যখন থেকে স্নো স্টার্ট তখন থেকে করো। ওকে, কারণ ক্র্যাম্পন্স এরকম না যে তোমাকে শুধু স্নোয়ের সময় পড়তে, মানে স্নোয়ের সময় চলতে তোমাকে হেল্প করবে। ক্র্যাম্পন্স তোমাকে ক্লাইম্বিং এর টাইমেও, রকি ফেজে ক্লাইম্বিং এর টাইমেও তোমাকে হেল্প করে টু ক্লাইম্ব আপ। ওকে, সো ডিপেন্ড করে হাউ ইউ প্ল্যান, তুমি কি টেরেইন দিয়ে কি রুট দিয়ে যাচ্ছ। আচ্ছা, নট নেসেসারিলি যে তোমাকে সবসময় পরে রাখতে হবে, কারণ স্নো বুট ইজ এনাফ। আচ্ছা, স্নো বুট ইজ এনাফ। ওই জুতোগুলো অ্যাকচুয়ালি খুব ভারী থাকে। ওকে। আর ক্র্যাম্পন্স বেসিক্যালি ইউ ক্যান প্ল্যান, স্নো টাইমে প্ল্যান করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যা বলছিলাম, তো এই ব্যাপারগুলো ছিল এলব্রুসের টাইমে। ওকে। আমার একটা ঘটনা মনে আছে ফ্রম এলব্রুস, যখন আমি উপরে চড়ছিলাম, তো একটা পয়েন্টে, মানে অবভিয়াসলি সমতল জায়গা ছিল না, স্লোপি জায়গা ছিল, একটা পা উপরে একটা পা নিচে, পায়ে জুতোর নিচে ক্র্যাম্পন, এক হাতে এক্স, এক হাতে তারপর একদিকে রোপের সাথে ক্যারাবাইনাল লাগানো। তো একটা আমাদেরকে যদিও এই দিনের আগে একদিন আমাদেরকে ট্রেনিং দিয়েছিল কিছু ঘন্টা, যে কি করে তোমাকে বেসিক করতে হবে, বাট অবভিয়াসলি এটা এনাফ না। তো যখন আমরা যাচ্ছিলাম টুয়ার্ডস দ্য সামিট, তো আই স্লিপড, মানে যেহেতু ফিক্সড রোপে লাগানো ছিল, মানে বেশি দূরে হয়নি, বাট ওই এক্স দিয়ে আই ট্রাইড টু অ্যারেস্ট মাইসেলফ। তো তখন একটা মানে ভয় ঢুকে গেছিল মনে, লাগাটা খুব স্বাভাবিক অবভিয়াসলি। তো তখন একটা রিয়েলিটি চেক পেয়েছিলাম যে এই হাইটেই যদি আমার এতটুকু ভয় লাগে, দেন হাউ ক্যান আই বি এবল টু ডু এর উপরের পিকস গুলো, এভারেস্ট বলো কি এনি পিকস অ্যাবভ 6000 মিটার্স। রাইট। তো তারপর আফটার সাকসেসফুলি সাবমিট করার পর যখন নিচে এলাম, আই প্ল্যান যে না, এইরকম ভাবে এগিয়ে যাওয়া যাবে না, উপরে আরো হাই পিকস গুলো করতে আই নিড কোর্সেস, আই নিড দ্য টেকনিক্যাল ট্রেনিংস। তো তখন থেকে আমি খোঁজা স্টার্ট করলাম যে ইন্ডিয়াতে কি কি আছে। আগের থেকে একটা আমি জানতাম কি কি আছে, বাট এই ব্যাপারটা হলো যে এই কোর্সগুলো মোটামুটি 1 ইয়ার আগে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সিট লিমিটেড থাকে, এন্ড ইফ ইউ ডোন্ট অ্যাপ্লাই প্রায়ার, তুমি সিট পাবে না। তো আমি কিলিমাঞ্জারোর এলব্রুস করার আগে একবার চেষ্টা করেছিলাম, বাট আমি সিট পাইনি, তার জন্য ইট গট ডিলেড। কিন্তু এলব্রুস থেকে আসার পর আমার মেইন এম ছিল না যে না, আইল গেট ট্রেন্ড। সো তারপর খোঁজা স্টার্ট করলাম। তো মানে তারপর ডিফারেন্সিয়েট না, মানে আমি
চুজ করলাম যে আমি কোনটাতে করবো। দার্জিলিং যেহেতু বাড়ির থেকে কাছে, ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, অলসো দ্য বেস্ট অ্যাকর্ডিং টু মি। আচ্ছা, তো ওখানে আমি ডিসাইড করলাম যে আই উইল ডু মাই বেসিক। সো বেসিক আমি কবে করলাম? লাস্ট ইয়ার ইন দ্য মান্থ অফ মার্চ। ওকে। সো ওখান থেকে অনেকটা টেকনিক্যাল জিনিস ক্লিয়ার হলো, অ্যান্ড আই গট এ, মানে এ ইন টার্মস অফ দেয়ার কোর্স ইজ আলফা। ওকে। সো আলফা পাওয়ার পর রেকমেন্ডেড টু অ্যাডভান্স। তো ভাবলাম যে 2024 উইল ওনলি বি ডেডিকেটেড টু ট্রেনিং। আচ্ছা। তো আবার সেই অক্টোবর পুজোর পরেই আমি সেম ইনস্টিটিউটে পেয়ে গেলাম অ্যাডভান্সের জন্য। ওকে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি এ গুড এক্সপেরিয়েন্স। এবং তারপর বেসিক আর অ্যাডভান্সের মধ্যে ডিফারেন্সটা কি ছিল, মানে কি তুমি ফেস করলে আর কি? বেসিক তোমাকে শেখায় তোমার সেই স্নোবুট পরে হাঁটা, ক্র্যাম্পন্স পরে হাঁটা, বেসিক আইস ক্রাফট, রক ক্রাফট, তুমি রকি জোনে কি করে ট্র্যাভার্স করবে, যাবে বা ক্লাইম্ব করবে। বেসিক আইস ক্রাফট বলতে তুমি কি করে ক্লাইম্ব করবে গ্লেশিয়ারে, নর্মাল মানে আইসেক্স দিয়ে আর ক্র্যাম্পন্স দিয়ে কি করে তুমি যে বেসিক ক্লাইম্ব করতে পারো। অ্যাডভান্সডের মেইন ব্যাপারটা হলো, অ্যাডভান্সড ইজ মোর অফ এক্সপেডিশন প্রিপেয়ারনেস তোমাকে করে। একটা পুরো টিম যাচ্ছে, টিমের সাথে একসাথে চলা। আচ্ছা। তারপরে লোড ফেরি করা, ওয়ান ক্যাম্প টু দ্য সেকেন্ড ক্যাম্প। কারণ এইসব পাহাড়ে কি হয়, বেস ক্যাম্প একটা জায়গা থাকে, বেস ক্যাম্পের পরে ফরওয়ার্ড ক্যাম্প থাকে, বা ক্যাম্প 1 হয় বা ক্যাম্প 2 হয়। তো বেস ক্যাম্পেই সব কিছু তোমার ফ্যাসিলিটিস পাবে তুমি। তারপরে তোমাকে ক্যাম্প সেট আপ করতে হবে। তো সেই বেস ক্যাম্প টু ক্যাম্প 1 যখন তুমি যাচ্ছ, তো তোমাকে অবভিয়াসলি খাওয়া, টেন্ট, মানে খাওয়া বানানোর জন্য যা যা জিনিস দরকার সব নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। সবসময় একজন শেরপা হোক, দুজন শেরপা হোক, বা একজন গাইড হোক, দুজন গাইড, তাদের পক্ষে সবকিছু নিয়ে যাওয়া সম্ভব না। তো অ্যাডভান্স ট্রেনিং তোমাকে এটাই শেখায়, হাউ এজ এ টিম ইউ ডু লোড ফেরি। তোমার লোড ক্যারি করে নিয়ে যেতে হবে, সেখানে রাখো, সেখানে সেট আপ করো, কাম ব্যাক অ্যাগেন ডু দ্য সেম থিং দ্য নেক্সট ডে। আচ্ছা, এটা হলো ওয়ান অফ দ্য পার্ট। আরেকটা পার্ট হলো, তুমি অ্যাডভান্সড করার পর ইফ ইউ ওয়ান্ট টু গো টোটালি ইনটু মাউন্টেনিয়ারিং, তুমি ধরো আজকে হতে চাও একজন পুরো গাইড, প্রপার গাইড হতে চাও, যে রুট ওপেন করে। বাই রুট ওপেন ইন টার্মস মানে হলো সিজনের প্রথম ক্লাইম্ব, ঠিক আছে? সিজনের প্রথম ক্লাইম্ব অবভিয়াসলি পুরো স্নো ঢাকা, তোমাকে রুট ফিক্স করতে হবে বাকি টিমের জন্য, রুট ওপেন করতে হবে। তো সেই রুট ওপেন করাটাকে ইজ ওয়ান অফ এ চ্যালেঞ্জিং থিং ইন মাউন্টেনিয়ারিং। তো এই লিড ক্লাইম্বিং হোক, রুট ওপেন করা হোক, কি করে প্রথম, মানে যে ক্লাইম্বিং এর সময় সব থেকে আগে থাকে, ওর কি কি প্রিকশন নেওয়া উচিত, ওর কি টেকনিক্যাল মানে স্কিলস হওয়া উচিত, এই সব জিনিস তোমাকে শেখানো হয় অ্যাডভান্সের মধ্যে শেখানো হয়। আচ্ছা, এইবার আরেকটা ভীষণ মজার প্রশ্ন, মানে এটা ফেলে, যেমন তুমি কিচেন সবকিছু নিয়ে যাওয়ার কথা বলে, এবার ওইখানে যখন আমাদের ওয়াশরুম ব্যবহার করতে হয়, তখন সেটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে হয় পাহাড়ের মধ্যে? আমরা যখন এবার অ্যাডভান্সড কোর্সে ছিলাম, তো বেস ক্যাম্পে প্রপার ফ্যাসিলিটি ছিল ওয়াশরুমে, যদিও ড্রাই টয়লেট। তো অ্যাডভান্সডে কি ছিল, তো আমাদের যে একটা সাইডে কিচেন, একটা সাইডে আমাদের টেন্ট, মানে ঘুমাবার জন্য টেন্ট, আর ওয়াটার সোর্স থেকে দূর থাকে কি বলে, মানে এরকম একটা জায়গা খুঁজে বার করতে হয় যেটা ওয়াটার সোর্সের বেশি কাছে না। তো সেখানে আমরা পিট ডাক করি। আচ্ছা। ডাক করি, টেন্ট বসানো হয়। আচ্ছা। তো তারপর পিট ডাক করার পর সেখানেই তোমার টয়লেট এন্ড এভরিথিং। বুঝতে পেরেছি। তো মানে ওয়াটার সোর্স বলতে তুমি বলতে চাইছো যে কোনো পাহাড়ি ঝর্ণা টর্ণা ওরকম না, এছাড়া কি আর কোনো ওয়াটার সোর্স রয়েছে? আচ্ছা, কারণ কন্টিনিউয়াস গ্লেশিয়ার মেল্ট হচ্ছে, স্ট্রিম আছে ওখানে। তো যাতে সেই জিনিস, মানে সেই স্ট্রিমস গুলো বা ওয়াটার সোর্স গুলোতে পলিউট না হয়, তো টয়লেট গুলো একটু দূরে থাকে। মানে আর্থ ডিগ করার পর, মাটি ডিগ করার পর টেন্ট বসানো হয়, তারপরে ওইখানে সেটাকে ইউজ করা হয়। আর মোটামুটি মানে ধরো এই যে তোমার একটা বেসিক থেকে অ্যাডভান্স, এবং এখন অ্যাডভান্স থেকে তুমি আলটিমেটলি ফাইনাল গোলের দিকে এগোচ্ছ, কি কি জিনিস মানে টাফ সিচুয়েশন বলো বেশি ফেস করতে হয়েছে?
ফাইন্যান্সিয়াল পার্টটা ছাড়া, বিকজ ফাইন্যান্সিয়াল পার্টটাতে আমরা একটু পরে ঢুকছি, বিকজ এটা একটা বিশাল চ্যাপ্টার হয়ে যাবে আমরা যখন এটা নিয়ে আলোচনা করতে বসবো। সব থেকে হার্ড জিনিস হলো আই থিঙ্ক মেন্টাল প্রিপেয়ারনেস। ফিজিক্যালি তুমি 1 মাস 2 মাস 3 মাস তুমি খুব হার্ড ট্রেনিং করো, ফিজিক্যালি ইউর বডি উইল বি ইন এ শেপ, ঠিক আছে, তুমি ইউ রান, ইউ সাইকেল, ইউর বডি উইল বি ইন শেপ। বাট মেন্টাল প্রিপেয়ারনেস, মেন্টাল উইলিংনেস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যেটা আমি ফিল করি। কারণ আমরা যখন এরকম পাহাড়ে যাই তো তখন অবভিয়াসলি একটা টাইমে যতই তুমি ফিট থাকো তখন শরীর মানে তোমার বডি তোমাকে বলে যে আজকে আর না, আজকে ছেড়েই দিই, আজকে সারেন্ডার। বাট সেটাই তোমাকে মানে ট্রেনিংয়ের বেসিক লাভ আর বেসিক জিনিসটা ওটাই যে তোমার সাথে যে তোমার গাইড আছে বলো, যে কোচ আছে, ইনস্ট্রাক্টর, ওরা তোমাকে পুশ করে ইন দ্য সেন্স মানে তোমাকে মাইন্ডটাকে সেরকম স্ট্রং বানায়। ইফ ইউর মাইন্ড পুশেস ইউ, বডি যতই না করুক ইট উইল ক্যারি অন। তো সেটাই মানে মেন্টাল প্রিপেয়ারনেস, মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল মানে নিজেকে স্ট্রং বানানো মেন্টালি ইটস ওয়ান অফ দ্য টাফ। তুমি মেন্টালি নিজেকে কিভাবে এতটা বুস্ট আপ করলে? মানে আমরা তো সাধারণ মানুষ যারা ধরো খেয়ে বেঁচে আছি, ঘরের মধ্যে থাকছি, আমাদের তো এগুলো মানে এই হয় না। তাছাড়া তুমি যদি ধরো আমার এখন গলাটা শোনো, তুমি বুঝতে পারবে যে হালকা একটু ঠান্ডা লেগে আছে। তো মোটামুটি ওই 15 to 20 ডিগ্রি সেলসিয়াসই আমার এই অবস্থা হয়ে রয়েছে এখন এই মুহূর্তে। তো ওইখানে হাড় কাঁপানো শীতের মধ্যে -20-30 এগুলোর মধ্যে কিভাবে সার্ভাইভ করছো, বা ওই সময়টায় কিভাবে ফিল হচ্ছে? আমি যদি অনেস্টলি বলি, আমিও নিজেও জানি না কি করে নিজেকে এরকম ভাবে বিল্ড আপ করেছি। তো বাট জানি না, হতে পারে, আই এম নট শিওর আমি কি বলবো যে আমি এতটা মেন্টালি স্ট্রং কি করে হয়েছি। মেবি ডিসিপ্লিন, যে হ্যাঁ সবকিছু ডিসিপ্লিন থেকেই স্টার্ট হয়। মোটিভেশন, আই থিঙ্ক তোমার আজকে একটা জিনিস করার মোটিভেশন আছে, কালকে হয়তো সেই মোটিভেশন নাও থাকতে পারে। বাট প্রত্যেক দিন একই টাইমে ঘুম থেকে ওঠা, টু পুশ ইউর বডি টু গেট আউট অফ দ্য বেড, এক্সারসাইজ করো, ট্রেন করো নিজেকে, আই থিঙ্ক সেখান থেকেই তোমার মেন্টাল স্ট্রেংথটা বাড়ে, আই গেস। আমার তো সেটাই ধারণা যে মেন্টাল স্ট্রেংথ। আর তুমি তোমার প্যাশন এবং গোলের জন্য খুব ডেডিকেটেড, যে কারণে মানে তোমার ওটা চেয়েছো মানে তোমাকে ওটা করতেই লাগবে, এরকম একটা মেন্টালিটি আমি তোমার মধ্যে দেখতে পাই। যে কারণে তুমি এটা নিয়ে এতটা প্যাশনেট যে এটার জন্য मतलब जो कुछ भी हो जाए मैं कर लूंगा, এরকম একটা ব্যাপার তোমার মধ্যে রয়েছে। মানে আমার মধ্যে সবসময় মানে ওভার দ্য লাস্ট 3-4-5 ইয়ার্স আমি বুঝতে পেরেছি যে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আই উইল বি অলওয়েজ রেডি। যদি ফাইন্যান্সিয়ালি কেউ যদি আমাকে আটকাতে চেষ্টা করে সেখানে আমি আটকে যাবো, বাট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আমার ওভার দ্য কোর্স অফ টাইম মানে প্রত্যেক দিনের যে আমি ট্রেনিং করি, আমার প্রত্যেক দিন রুটিন থাকে, বা কোনো ইভেন্টে পার্টিসিপেট করা, ইভেন্ট অ্যাজ ইন আই মিন টু সে, হ্যাঁ প্রচুর ইভেন্ট তুমি দেখেছি, মানে প্রচুর, একটা বলের সামনে দাঁড়িয়ে ছবিও দিয়েছিলে, অনেকগুলো ইয়ে ছিল, মেডেলস ছিল, মানে সার্টিফিকেটস ছিল, এইটা সম্পর্কে একটু বলো। মেডেলস গুলো মোস্টলি ছিল ওভার দ্য লাস্ট 1 ইয়ার। আচ্ছা, মানে 1 বছর ওভার দ্য লাস্ট 1 ইয়ার মেইনলি ছিল ম্যারাথনস এর। আচ্ছা, এরপর ছিল সাইক্লিং এর, ওকে, কিছু ছিল সুইমিং এর। তো সেটাই তুমি যেটা বলছিলে মেন্টাল স্ট্রেংথ, মেন্টালি স্ট্রং, তো সেটাই মানে ডেইলি ঘুম থেকে ওঠা, সেটাই কজন পারে। তো সবাই চায় আরেকটু ঘুমাই, তো এটাকেই নিজেকে পুশ করে ঘুম থেকে ওঠা, দেন প্র্যাকটিস ডেইলি, ইভেন্টে পার্টিসিপেট করা, ভালো একটা পজিশনে আসা, নট নেসেসারিলি পজিশন আই মিন টু সে তুমি পোডিয়াম ফিনিশ করছো, বুঝতে পেরেছি। আজকে ধরো তুমি একটা হাফ ম্যারাথন 2 ঘন্টায় শেষ করলে, আমার নেক্সট টার্গেট থাকবে নেক্সট যখন হাফ ম্যারাথন পার্টিসিপেট করবো ইট শুড বি অ্যাট লিস্ট 5-10 মিনিটস ফাস্টার। তো সেটাই ইজ ইউর ইমপ্রুভমেন্ট, সেটাই। তো এখান থেকে আস্তে আস্তে ছোট ছোট করে মেন্টাল স্ট্রেংথ বাড়ে। তোমার সামনাসামনি বসে তোমার সঙ্গে যখন কথা বলি, বলি তোমাকে বেশ কুল বলে মনে হয়। মানে এমনিতে কি অরিত্র রাগ করে, ঝগড়াঝাটি হয়? হ্যাঁ হয় নিশ্চয়ই। মানে কিরকম সিচুয়েশন আসলে পরে মনে হয় যে না এবার আমার রাগ আর কন্ট্রোল হচ্ছে না? যেরকম আমি এখন যেরকম হাসছি, বাট হতে পারে না ভেতরে অ্যাকচুয়ালি খুব ফ্রাস্ট্রেটেড আছি। কিন্তু ফ্রাস্ট্রেশনেও যদি কেউ এরকম ভাবে হাসতে পারে আর এত কুললি কথা বলতে পারে, আমার মনে হয় যে সে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে অলরেডি লাইফের মধ্যে। হতে পারে।
আচ্ছা বাই দ্য ওয়ে, যেহেতু ফার্স্টেশনের কথা উঠলো, এই ফার্স্টেশনটা কিসের জন্য? এটা কি বিকজ অফ ওই ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে একটা, জানি এই মুহূর্তে একটা মেন্টাল স্ট্রেস চলছে তোমার সেটা নিয়ে, তো কারেক্ট, আমি তার জন্য আমি তোমাকে টাইম দিতে পারছিলাম না অ্যাকচুয়ালি, যদি সত্যি কথা আর বলি। ভীষণ রাগ করছিল এটা নিয়ে। কারণ মানে অবভিয়াসলি মানে আমি এখানে থাকি না, আমি ব্যাঙ্গালোরেই থাকি। তো ব্যাঙ্গালোর থেকে এসছি আমি 2 সপ্তাহ হয়ে গেছে, মানে 2 সপ্তাহ ছুটি ছিল আমার। সো মেইন আমার টার্গেট ছিল, যেহেতু আমি আগরতলার ছেলে, ত্রিপুরার ছেলে, তো এখান মানে ত্রিপুরার আগরতলার যা সব কোম্পানি আছে বা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস বলো, ওদের থেকেই আমি স্পন্সরশিপ বা ফান্ডিং নেব টু ক্লাইম্ব এভারেস্ট, বিকজ আই ওয়ান্ট টু টেক ত্রিপুরা অ্যালং। ঠিক আছে, কারণ এভারেস্ট ইন্ডিয়া থেকে অনেকজনই করেছে, বাট আমার প্ল্যানটা একটু ইউনিক, সো আই ওয়ান্টেড টু টোটালি ফোকাস অন মাই স্টেট, যাতে আমার স্টেটের নাম হোক। আমার ত্রিপুরাও তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ এ হিলি স্টেট, এত বড় পাহাড় নেই হয়তো, বাট ইজ এ হিলি স্টেট। এক্স্যাক্টলি। তো যাই হোক, তো এই ব্যাঙ্গালোর থেকে আসার পর ডেইলি সকাল 10টা থেকে আমার বাড়ি থেকে বেরোনো, এইখান থেকে ওখান যাও, এখান থেকে ওখান যাও, ফুটবলের মতো এখান থেকে ওখানে, এখান থেকে এখানে। রেসপন্সটা কিরকম যখন সবার কাছে যাচ্ছ? অনেস্টলি আমি যদি সত্যি কথা বলি, রেসপন্স আমি ভালোই পেয়েছি, খারাপ রেসপন্স আমি কারোর থেকে পাইনি। পিপল হ্যাভ শোন দেয়ার পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস হোয়াট আই এম গোয়িং টু ডু, মাই প্ল্যান। বাট ওটাই যে আনটিল এন্ড আনলেস আই মানে ফান্ড আসা পর্যন্ত সবকিছুই মানে একটা মানে মেসড আপ পজিশন। এটা অবশ্যই, মানে যতক্ষণ পর্যন্ত জিনিসটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মেন্টাল প্রেসার, কারণ তো থাকেই, একটা খুব টাইম বাউন্ড এটা, রাইট? অনেকে হয়তো মানে তোমার কি কোনো টাইম সিলেক্ট করা আছে যে কত টাইমের মধ্যে তুমি কাজটা করবে? টাইম সিলেক্ট করো না, মানে এটা ব্যাপারটা হলো একটা ইয়ারের মধ্যে এপ্রিল আর মে সিজনেই এভারেস্ট ক্লাইম্ব করা যায়। আচ্ছা, এটাও এরকম না যে পুরো এপ্রিল পুরো মে, ওকে, কারণ একটা ওয়েদার উইন্ডো থাকে, ওয়েদার উইন্ডো বেশি থেকে বেশি 7 days to 10 days থাকে। ওটা কখন আসবে, ইট ক্যান কাম ইন এপ্রিল অর মে অ্যাজ ওয়েল। আচ্ছা আচ্ছা, মানে ওই সময়টাই তোমাকে প্রিপেয়ার থাকতে লাগবে, এনি টাইম তুমি কল পেতে পারো। আর আমি যার সাথেই যাব, আই হ্যাভ টু মানে সিলেক্ট an organization or a Sherpa আমি যার সাথে যাব, তো ওদেরকে আই হ্যাভ টু গিভ এ কনফার্মেশন যে আমি যাচ্ছি বাই জানুয়ারি এন্ড। এটা আমি নালে কিছু একটা মিনিমাল একটা অ্যামাউন্ট দিয়ে ওদেরকে কনফার্মেশন করে দিলাম যে আমি যাব, রাইট? বাট বাই ফেব এন্ড এর মধ্যে আমাকে তো রিমেইনিং অ্যামাউন্ট আই হ্যাভ টু অ্যারেঞ্জ, যদি আমাকে এপ্রিল টার্গেট করতেই হয়, রাইট? সো অনেক কিছু জিনিস এখানে মানে ভেরিয়েবলস এখানে এসে পড়ে ইন দ্য সেন্স মানে ফ্রাস্ট্রেশন লেভেলটা কেন অ্যাকচুয়ালি এই দৌড়াদৌড়ি করার পর সকাল 10টা থেকে 7টা, তো অবভিয়াসলি আর মানে মুড হয় না যে আবার একটা পডকাস্ট করার বা কারোর সাথে কিছু কথা বলা, তো তার জন্য আগেও টাইম দিতে পারছিলাম না। তো হ্যাঁ, ফান্ডিং যে জিনিসটা বলছিলে, এভারেস্ট একটা 8000 মিটার প্লাস, 8848 টু বি এক্সাক্ট। তো 88 মানে 8000 প্লাস মিটার পিক্সের অনেক মানে কস্টিং থাকে। কস্টিং কেন থাকে? নেপাল গভর্নমেন্ট ফিস, তারপরে শেরপা চার্জ, রেস্কিউ, ইন্স্যুরেন্স, তোমার গিয়ার্স, অর্গানাইজেশন থ্রুতে যার থ্রুতে তুমি যাচ্ছ ওদেরকে দেওয়া, অনেক কিছু। তো ইট কামস আপ টু মিনিমাল অফ 30 lakhs। ওকে, মিনিমাল, ম্যাক্সিমামের তো কোনো লিমিট নেই, বাট মিনিমাল 30 lakhs। তো অবভিয়াসলি তুমি চাকরি করো কি যাই করো, তোমার ফ্যামিলি আছে, হ্যাঁ, তোমার ফ্যামিলি খরচা, তোমার নিজস্ব পার্সোনাল জিনিস করার পর কতই একটা মিডল ক্লাস ফ্যামিলিতে দাঁড়িয়ে থেকে এটা পসিবল না এট এ টাইম আমি ওই 30 লাখ বের করাটা। তুমি যদি লোন নিতে চাও এই জিনিসটা করার জন্য, তুমিও তখন দ্বিতীয়বার ভাববে যে একটা যে লোন দেবে সে ভাববে যদি বাই চান্স না ফিরে আসে সেটাই আমি কেন দেব। যতই ইন্স্যুরেন্স করা থাকুক বা যা কিছুই করা থাকুক, অর্গানাইজেশনটা কিন্তু প্রথমে এটাই ভাববে, রাইট? প্লাস তুমিও নিজেও ভাববে যে আমি এক মাউন্টেন ক্লাইম্ব করব, ওটার জন্য লোন নেব কি নেব না। মানে তোমার প্যাশন আছে, ইউ আর প্যাশনেট, বাট তবুও তুমি দ্বিতীয়বার ভাববেই। এক্স্যাক্টলি। তো সবকিছু নিয়ে একটা মানে at the end of the day এত ভাগাদড়ি করার পর হ্যাটস অফ টু ইউ যে তুমি এই রিস্কটা নিতে চলেছো এর মধ্যে আর কি। সেটাই তার জন্যই। তো তোমার এখন মিনিমাম টার্গেট হচ্ছে 30 লাখ? হ্যাঁ, 30 lakhs তো টোটাল বাজেট। আচ্ছা, এখন আমার চেষ্টা আমি কতটুকু
স্পন্সরশিপ বা Sponsorship. ফান্ডিং পেতে পারি, Okay. বিট ক্রাউড ফান্ডিং বলো, হুম, বিট হুম, গভর্নমেন্ট বলো, হুম, বিট হুম, লোকাল কোম্পানিজ বলো। তো এটার জন্য অলরেডি ক্রাউড ফান্ডিং এর জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে, আমি হ্যাঁ। দেখেছিলাম। সো ইটস জাস্ট সিলি অ্যান্ড ফানি কোশ্চেন যে কত টাকা জিএসটি দিতে লাগবে এটার জন্য, বিকজ আমরা জিএসটির চাপে ট্যাক্সের চাপে মরে আছি। এটাতে এটাতে হয়তো আমাদের মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার কিছু নেবে না, আচ্ছা তো আই এম সেভড। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এখন পর্যন্ত যা যে অর্গানাইজেশন গুলোর কাছে গেলে বা ধরো ত্রিপুরা গভর্নমেন্ট বলো বা অন্যান্য আদার যে অর্গানাইজেশন গুলো, ওইখান থেকে কিরকম রেসপন্স পেয়েছো বা কতটুকু তোমার এখন পর্যন্ত এশিওর্ড হয়েছে? রেসপন্স পজিটিভ, আচ্ছা। রেসপন্স পজিটিভ, সবাই হেল্প করতে চায়। আমাদের এখানে কিন্তু রেসপন্স একটা খুব সুন্দর পজিটিভ, এটা কি হ্যাঁ সাথে আছি, পাশে আছি, পেছনে আছি, কিন্তু হাতটা ধরে নিয়ে হাঁটার জন্য লোক কিন্তু খুব কম থাকে। তো জানি না এখন সেই ব্যাপারটা আই হোপ এন্ড প্রে দ্যাট যে তোমার সেটা যেটা পজিটিভ সেটা অ্যাকচুয়াল অর্থে করোনা পজিটিভের মতো না হোক, ব্যাপারটা অ্যাকচুয়াল অর্থেই পজিটিভ হয়ে তোমার কাছে ফিরে আসুক। আমিও সেটাই ভাবছি, ফিঙ্গার্স ক্রসড। আমি না, আমার মনে হচ্ছে যে ইট উইল বি পজিটিভ, ওকে। কারণ আমার এক্সপেডিশন, আমার গোলটা একটু অন্যরকম। হ্যাঁ, তোমার গোলটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে তুমি যেহেতু বলছিলে যে ত্রিপুরাকে ওইখানে আলাদা রকম ভাবে কিছু একটা ভাবছো। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যেটা আমি আগে বলেছিলাম, তো এভারেস্ট ইন্ডিয়া থেকে বেশ কয়েকজনই ক্লাইম্ব করেছে, হ্যাঁ হ্যাঁ ত্রিপুরা থেকে যদিও কেউ করেনি। হ্যাঁ। বা তো আমার, আর এখন তুমিও জানো যে এভারেস্ট বা অন্য কোনো পিক যদি আমরা ক্লাইম্ব করতে চাই, রুলস এন্ড রেগুলেশনস অনেক, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, পলিউশনের জন্য, ক্লাইম্বার্সরা ওখানে যাচ্ছে, দে আর কিপিং থিংস ব্যাক, পলিউটিং। তো আমার একটা এম ছিল টু মেক ইট as far as possible, as much as possible, a green mission. ওকে, A green mission. তো আমি প্রথমে ভাবলাম যে আমার পক্ষে সেটা করা, মানে আমার সাধ্যে, আমার স্ট্রেংথ এর মধ্যে আছে কিনা যে আমি এটা করতে পারবো। তারপর when I look back, যখন দেখেছি যে আমি যখন এন্ডিউরেন্স স্পোর্ট করছি, I can do that, কারণ 2023-তে আমি বাংলাদেশ গিয়েছিলাম সাইকেল দিয়ে। ওকে। আমি একটা টিমের পার্ট ছিলাম, তো মোটামুটি সেখানেও আমার 300-400 কিলোমিটার সাইকেল রাইড ছিল। সো ইফ আই ক্যান ডু 300-400 কিলোমিটার, তো আই ক্যান স্ট্রেচ ফার্দার, কারণ তখন থেকে আমার এখন ফিটনেস লেভেল অনেক বেশি। আই ফিল ইট। তো আমার সেই সব কিছু ভেবে আমি একটা প্ল্যান করলাম টু মেক ইট এ গ্রিন মিশন। আমি আগরতলা থেকে নেপাল পর্যন্ত সাইকেল চালিয়ে যাব, যতটুকু পর্যন্ত এর সাইকেল রুট আছে। আচ্ছা আচ্ছা। আই নো দ্যাট পুরো এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত হয়তো সাইকেল নিয়ে যাওয়া যায় না, তো যতটা সাইকেল নিয়ে যাওয়া যায় ততটা আমি সাইকেল নিয়ে যাব। দেন ওখান থেকে আমি ট্রেক করব টু বেস ক্যাম্প। ওকে। এন্ড দেন বেস ক্যাম্প থেকে ক্লাইম্ব, সামিট পৌঁছাও, সামিট থেকে আবার বেস ক্যাম্প পর্যন্ত ডিসেন্ট ডাউন। আর তারপরে আমার ওখানে আরেকটা প্ল্যান আমি অ্যাড করেছিলাম, বাট এটা পুরোপুরি আমি বলবো ইট ইজ নট কনফার্মড। আচ্ছা। কারণ আমার যদি ডিসেন্ট ডেট ম্যাচ হয়ে যায়, তো মে 29-তে ওখানে একটা এভারেস্ট ম্যারাথন বলে হয়। আচ্ছা আচ্ছা। কারণ এভারেস্ট ডে ওটা, যদি আমার ডিসেন্ট ডেট মে 29-এর আশেপাশে হয়, তো আই ক্যান, মানে তুমি এই ম্যারাথনটা আমার রান করার ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা। ফ্রম বেস ক্যাম্প টু নামচে বাজার। আচ্ছা। তারপর আবার ব্যাক উইথ সাইকেল দ্য সেম রুট। তো এখানে দেখছো তুমি যে there is no use of motorized vehicle, there is no use of fuel, there is, so I am planning also to cut the fuel and the pollution as much as possible, to make it green as much as possible. তো এই জিনিসটা শুধু ত্রিপুরা থেকেই না, এই আই থিঙ্ক ইন্ডিয়া থেকেই কেউ করেনি। সো ইফ আই ক্যান এক্সিকিউট ইট সাকসেসফুলি, সো ত্রিপুরার তো নাম হবেই হবে, আর অবভিয়াসলি ইন্ডিয়ার। অফকোর্স এটা একটা ভীষণ ইউনিক প্ল্যান। মানে আমার এটা ভেবেই খুব ভালো লাগছে যে আমি এরকম একটা মানুষের সঙ্গে বসে আছি এবং আমরা কথা বলছি এটা নিয়ে, এবং আমি চাইবো যে তোমার সামিটের পর আমরা আবার এখানে বসবো। তবে সেটা কবে মানে হতে পারে, তোমার মোটামুটি টার্গেট ডেট কবে? আমার তো অবভিয়াসলি টার্গেট 2025 এপ্রিল মাসে, ঠিক আছে? আচ্ছা। বাট সেটাই যেটা বললাম যে অনেক কিছুই এখানে ইফস এন্ড বাটস, জাস্ট ফিঙ্গার ক্রস বস। আমি আর কিছু বলতে চাই না এই মুহূর্তে, যে সত্যি ফিঙ্গার ক্রস যে তুমি যদি এপ্রিল মাসে এটাকে টার্গেট করে থাকো, মানে খুব তাড়াতাড়ি আমরা একটা খুব ভালো খবর শুনতে চলেছি। এবং
কি বলবো তোমাকে, শুধু এইটুকুই বলার যে তুমি খুব সুস্থ থাকো, ভালো থাকো, থেকে যাতে এই কাজটা কমপ্লিট করতে পারো। আমারও ইচ্ছা, পার্সোনালি আমারও ইচ্ছা, মানে আই এম পুশিং হার্ড যে আমি যাতে এই বছরই করতে পারি। বাট একটা যদি লাস্ট যদি কিছু অবস্টাকেল থেকে যায়, যদি বাই চান্স যদি সেরকম ফান্ডিং না পাই, দেন আই মাইট হ্যাভ টু পোস্টপোন। ওকে, বাট যেটা আমি একদমই চাই না, কারণ ব্যাপারটা হলো সেম সার্কেল দিয়ে আবার সবকিছু করা। না এক্স্যাক্টলি, একটা বছর ডিলে মানে এটা আমরা নিজেরাও বুঝতে পারি যে এটা অনেক কিছু ইসে হয়ে যায়। তারপরে প্রত্যেকটা বছর যাবে, মেন্টালি সেরকম ভাবে নিজেকে আবার আপগ্রেডেড রাখা, ওইটাও একটা ব্যাপার থাকে। বিকজ তারপরে তোমার যেহেতু প্ল্যান রয়েছে শুধু এভারেস্ট না, তারপরে বাকিগুলোকেও তুমি ছোঁয়ার মানে ইচ্ছে রাখছো। একটা প্রশ্ন এই মুহূর্তে জিজ্ঞেস করতে চাইছি, এই যে তুমি বাকি যে দুটো পিক করেছিলে হাইয়েস্ট পিক, তো সেগুলোর মধ্যে টাফেস্ট কোনটা ছিল এবং ওইখানের যদি কোনো মেমোরেবল ইনসিডেন্ট থাকে? যেটা বললাম, আই ফাউন্ড এলব্রাস টাফার দেন কিলিমাঞ্জারো। আচ্ছা, মেমোরিজও সেটা, মানে ওটাই আমার অ্যাকচুয়ালি ব্যাড এক্সপিরিয়েন্স বলবো না, একটা ব্যাড মেমোরি যখন আমি স্লিপ করে গেছিলাম। ওটা একটা ব্যাড মেমোরি, বাট সব কিছু খারাপ জিনিসের সাথে একটা ভালো জিনিস হয়, একটা ভালো মেমোরিও থাকে। সো এলব্রাস যাওয়ার পর আই ফাউন্ড যে আমি অ্যাকচুয়ালি মানে আমার মধ্যে সেই স্ট্রেংথটা আছে, কারণ যখন এলব্রাস যাই তখন আমাদের টিমে ছিল ক্লোজ টু 7-8 মেম্বার্স। আমি একাই ইন্ডিয়ান ছিলাম, আর বাকি সব ওখানে রাশিয়ান লোকাল ছিল, রাশিয়ার নিয়ার বাই কান্ট্রি থেকে লোকাল ছিল। বেস ক্যাম্প থেকে আমাদের যখন সামিট পুশ এট ওয়ান গো হয়, ঠিক আছে? তো বেস ক্যাম্পের হাইট ইজ ক্লোজ টু তোমার 3,500 বা 4,000 মিটার, ঠিক আছে? আমার যতটুকু ধারণা 3,500 মিটার, আর সামিট হলো 5,642, মানে ক্লোজ টু তোমার 2,000 মিটারের একটা চড়াই লাস্ট ডেতে। তো আমার সামিট পুশের আগের দিন রাতের বেলা আমাদের যে মেইন গাইড, ও সবাইকে অপশন দিয়েছিল যে বেস ক্যাম্প থেকে একটা জায়গা উইচ ইজ এট এ হাইট অফ 5,000 মিটার, ওখান পর্যন্ত স্নো ট্রাক যায়। হ্যাঁ, তো আইদার তুমি স্নো ট্রাক দিয়ে চলে যাও, ওখান থেকে তারপর তুমি পায়ে হেঁটে যাও। আচ্ছা, তখন আমি বললাম যে না, যখন ক্লাইম্ব করতে এসেছি তো পুরোটাই পায়েই করবো, কিছু গাড়ি নেবো না। তো আমার সাথে বাকি যারা 6জন ছিল ওরা গাড়ির অপশনটাই নিল, স্নো ট্রাকের অপশনটা নিল। তো তারপর আমাকে বললো যে যেহেতু তুমি মানে হেঁটে যাবে, তোমার সাথে ডেডিকেটেড একজন গাইড দেওয়া হবে, অ্যান্ড তোমাকে বেরোতে হবে রাত 1টায় বেরোতে হবে। বাকিরা যেহেতু স্নো ট্রাক দিয়ে যাবে, ওরা বেরোবে মোটামুটি ভোর 3:30 4টের সময় বেরোবে। 5টার সময় আমরা মিট করবো উপরে 5,000 মিটারে, দেন ওখান থেকে সবাই একসাথে হেঁটে। আচ্ছা, তো যখন দেখলাম যে সেই একা একা গাইডের সাথে রাতের বেলা 1টার সময় -20-25 ডিগ্রি স্নোফল হচ্ছে, হাড় কাঁপানো ঠান্ডা, মানে আমি আর আমার গাইডের পেস মোটামুটি সেম ছিল, সেম স্ট্রেংথ, স্টেপ বাই স্টেপ। তখন আমার মনে হচ্ছিল যে না, আই হ্যাভ দ্য স্ট্রেংথ ইন মি টু ক্লাইম্ব। সো এটা একটা খুব ভালো মেমোরি ছিল, মানে একটা ইনার স্যাটিসফ্যাকশন, তোমাকে পজিটিভলি বুস্ট আপ দিয়েছে, একটা ইনার স্যাটিসফ্যাকশন যাকে বলে। আমি আমার যতদূর মনে পড়ছে লাস্ট টাইম যখন আমরা আড্ডাতে বসেছিলাম তখন তোমাকে দুটো প্রশ্ন করেছিলাম। এটা যদিও আমি গল্পগুলো জানি, বাট আমার এখন যারা তোমাকে শুনছে এই মুহূর্তে পডকাস্ট হয়তো ওরা জানে না। তো একটা জিনিস যেটা তুমি বলেছিলে যে তখন ছোটবেলা একটা ছবি দেখছিলে এভারেস্ট বলে কিছু একটা, বাবার সঙ্গে, বাবা তোমাকে জিজ্ঞেস করেছিল যে যাবি কিনা, ওই গল্পটা একটু ছোট্ট করে। 2016-এর ওটা কথা ছিল। হ্যাঁ, আমি বোধহয় তখন ফার্স্ট টাইম লে যাবো নাকি লে থেকে হয়তো ফিরে এসেছিলাম। তখন আমি কলকাতায় থাকতাম, ভাড়া বাড়িতে থাকতাম, লাঞ্চ করছিলাম। তো লাঞ্চ করছিলাম আমি, আমার পাশে বাবা বসেছিল। তো তখনই এভারেস্ট মুভিটা বেরিয়েছিল, এভারেস্ট মুভিটা দেখছিলাম। তো বাবা আমাকে জিজ্ঞেস করছিল এখানে কি যাওয়ার প্ল্যান আছে নাকি, কারণ কিছুদিন আগেই আমি লে থেকে ফিরে এসেছিলাম, লাদাখ থেকে ফিরে এসেছিলাম। কারণ ওখানেও 2016 সালে নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই বাজে ছিল। তো মোটামুটি আমার 10 দিন আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম। তো বাড়িতে সবাই হয়রান। তো খাওয়ার সময় ওই জিজ্ঞেস করছিল আবার যাওয়ার প্ল্যান আছে নাকি, কতদিনের জন্য আউট অফ নেটওয়ার্ক থাকবি। তো আমি বললাম যে না, একদিন না একদিন তো যাবই, একদিন তো যাবই। তো সেই মেমোরিটাই
মাথার মধ্যে আছে, তো দেখি বাবাকে সে যখন বলেছিলাম যাব, সেটা এই বছর করা যায় কিনা। তারপর সেখান থেকেই তোমার আস্তে আস্তে এই জার্নিতে ঢুকে যাওয়া, রাইট? তখন থেকেই, হ্যাঁ তখন থেকে অ্যাকচুয়ালি কারেক্ট, তখন থেকে শুরু হয়েছে মানে মেন্টালি ম্যানিফেস্টেশন আমরা যেটাকে বলি, সেই ম্যানিফেস্ট করতে করতে আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে। আমার আরেকটা জিনিসও মনে আছে, যখন আমি তোমার প্রোফাইলটা ঘাঁটছিলাম, বিকজ ইউনিক নামগুলো আমাদেরকে খুব টানে, হ্যাঁ। তো এই ট্রেলস অফ যাযাবর ব্যাপারটা নিয়ে একটা ছোট্ট স্টোরি তখনও বলেছিলে, যে এই নামটা কিভাবে চুজ করা এবং কিভাবে যারা বন্ধুরা দেখছেন এই মুহূর্তে পডকাস্টটা, ট্রেলস অফ যাযাবর দিয়ে সার্চ করবেন, অরিত্রকে আপনারা পেয়ে যাবেন সেখানে। ট্রেলস অফ যাযাবর, হ্যাঁ যাযাবর নামটা আমার খুব অ্যাট্রাক্ট করেছিল এলসে। ট্রাভেলার আমার লেখার ইচ্ছা ছিল না, তো সামথিং ইউনিক, সামথিং আউট অফ দ্য ট্র্যাক। তো এই ফিল্ডে এটার মানে কি হতে পারে, সিনোনিম সার্চ করলাম, তো যাযাবর নামটা আমার খুব কানেক্টেড ফিল হলো আমার সাথে। কারণ আমি অ্যাকচুয়ালি অনেক ঘুরি, তো তার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, তুই কি এখন ব্যাঙ্গালোরেই নাকি কোথাও আছিস কোথাও জায়গায়? তো না, তো ফাইন, ইট কানেক্টস উইথ মি, আই কানেক্ট উইথ ইট, ইট কানেক্টস উইথ মি। তো ট্রেলস ও যা বলেন, হোয়াইট ট্রেল, কারণ এখন আই মোর ইনটু মানে মাউন্টেনিয়ারিং, উইল্ডারনেস, সো ট্রেলস। তোমার এই গল্পটা থেকে আমার মনে পড়লো, মানে আমিও প্রচুর ঘোরাঘুরি করি, কিন্তু আমি না ছবিগুলোকে ভীষণ দেখতে ছাড়ি, যার ফলে কি হয়, লোকজন খুব কনফিউজড হয়ে যায় যে আমি কখন কোথায় রয়েছি। মানে আজকে সকালবেলায় আমার কাছে একটা ফোন এসে, তুই কি আগরতলায় আছিস? আমি বলছি হ্যাঁ আগরতলা। না এই যে দেখলাম তোর কলকাতার ছবি, আমি বলছি ও এটা 3 মাস আগের ছবি। তো এটা একটা আলাদা ব্যাপার থাকে। তো যাই হোক, আজকে আমরা সেকেন্ড টাইম এখানে আড্ডায়, সেকেন্ড টাইম না অ্যাকচুয়ালি থার্ড টাইম। প্রথমবার আমরা এমনি গল্প করেছিলাম, তো সেকেন্ড টাইম পডকাস্টে এসে কেমন লাগছে এখানে? কি কি চেঞ্জেস দেখলে পডকাস্টের মধ্যে, অ্যাম্বিয়েন্সের মধ্যে, সবকিছু মিলে? প্রথম তো পুরো সেটআপ চেঞ্জ, খুবই ভালো লাগলো, খুব কোজি, খুব গ্রিন, খুব ভালো লেগেছে, এটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে। অ্যান্ড সব থেকে ব্যাপার, তোমার গ্রিন থিমের উপরে সেট করি আমাদের আজকে লাইটিং। সব থেকে মেইন যেটা আমার ভালো লাগে সেটা হলো দ্য ফ্রেন্ডলিনেস। মানে প্রথম আমার যেখানে আমি পডকাস্ট করেছি, মানে একটু নার্ভাসনেস একটা ব্যাপার যখন থেকেই থাকে, মানে সামনাসামনি একটা কথা বলা, ক্যামেরার সামনে কথা বলা, অবভিয়াসলি ইট ইজ ডিফারেন্ট। অ্যান্ড আমি নিজেকে মনে করি আই এম ক্যামেরা শাই। এখন তুমি এখান থেকে ক্যামেরা সরিয়ে দাও, আমি কি করে তোমার সাথে কথা বলবো, অ্যান্ড দ্য ওয়ে আই টক টু ইউ ক্যামেরা ইজ ইন ফ্রন্ট, আই থিঙ্ক আমি হয়তো দুটো ডিফারেন্ট ক্যারেক্টার হয়ে যাবো। বাট সেটাই, বাট তবুও এখানে ফ্রেন্ডলিনেস, আই লাইক ইট আ লট। এখন এই পডকাস্টের মাধ্যমে যদি কিছু বার্তা দিতে চাও, তোমার এক্সপেডিশনের জন্য যদি কিছু বলতে চাও ত্রিপুরাবাসীকে, সমগ্র ইন্ডিয়ান পিপলদেরকে, ওয়ার্ল্ড পিপলকে, যদি কেউ বাইরে থেকে আমাকে দেখছে, আই ডোন্ট নো কেউ দেখছে কিনা, ত্রিপুরাবাসীকে সবাইকে আমি অবভিয়াসলি কোনো জ্ঞান দিতে চাই না, আমি মনে করি আমি এখনো সেখানে পৌঁছাইনি সবাই জ্ঞান দেওয়ার, বাট আমি এইটুকুই বলবো যে সবাইকেই একটা প্যাশন রাখা উচিত, নিজের একটা প্যাশন, অ্যান্ড সেই প্যাশনের মধ্যে ডেডিকেট ইয়োর সেলফ টু ইট, আস্তে আস্তে রাস্তা বেরিয়ে যাবে। অ্যান্ড সেই প্যাশনই তোমাকে সব বাজে অভ্যাস, বাজে জিনিস থেকে ইট উইল সেপারেট ইউ আউট। সো প্যাশন থাকা ইজ এ মাস্ট ফর অল, ইজ হোয়াট আই ফিল। অ্যান্ড মাউন্টেনিয়ারিং যে প্যাশনটা আমি পারসু করছি, আই থিঙ্ক ইট ইজ অ্যাকচুয়ালি গুড, খুবই ভালো, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। মেন্টালি হোয়াই আই এম সেইং, বিকজ তুমি যখন পাহাড়ে থাকো, মানে তোমার সেরকম একটা মেন্টাল একটা শান্তি, পিস তোমার মধ্যে এসেই পড়ে। শহরের কোলাহল থেকে আমরা অনেকটা দূরে থাকি, ইউ কাম ডাউন। মানে আমি পার্সোনালি ফিল করি, আমি যখন কানেক্টেড হয়ে যাই নেচারের সঙ্গে খুব ইজিলি। আমি যখন সমুদ্রে যাই, আমি ততটা নিজেকে অ্যাট পিস মনে করি না যখন আমি পাহাড়ে যাই। সিলাভারা তোমাকে পেদাবে এই কথাটা শুনতে, এটাও পার্সোনাল, বিকজ আমি ক্লাস 5-এ বোধহয় পুরী গিয়েছিলাম মা বাবার সঙ্গে। তো তখন আমি মানে সমুদ্রে ভীষণ প্রেমে পড়ে যাই এবং আমার মনে হচ্ছিল যে বারবার সমুদ্রে আসবো। তারপরে একটা সময় যখন আমি পাহাড়ে গেলাম, ভাই কোথায় এসছি আমি, মানে আমি পুরো হারিয়ে গেছি। এবং ওই জায়গায় গিয়ে আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আমি নিজেকে খুঁজে পেয়েছি, বা নিজে আমি কি, আমার হয়তো ওটার অ্যান্সারটা পেয়েছি, যেটা সমুদ্রে বসে হয়নি। সেটাই, মানে না এখানে প্লিজ আমাকে মারবেন না, সমুদ্র যারা ভালোবাসে, আমি বলছি না যে আপনারা ভালোবাসবেন না, প্লিজ মারবেন না। অবভিয়াসলি মানে আমিও কিছু নেগেটিভ সেন্সে কিছু বলছি না, মানে আমার পার্সোনালি কি ফিল হয়, মানে
সমুদ্রে হয়তো আমি সেই পিস বা শান্তি বলো, সেই সেই নয়েজি জিনিসটা থেকে দূরে থাকা, কোলাহল থেকে দূরে থাকা, যা তুমি বললে, সেটা আমি পাই না। সেটা আমি পাহাড়েই পাই। অ্যান্ড মানে আমার মাইন্ড একটা মেডিটেটিভ স্টেটে থাকে। রাইট 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 রাইট। আমি জাস্ট এই ওয়ার্ডটা মানে মনে মনে ভাবছিলাম যে তুমি বলবে কিনা এই শব্দটা। একটু মেডিটেটিভ স্টেটে থাকে, তো তার জন্য মানে এই প্যাশনটা আমি ফলো করছি। মানে ইট ইজ নট, মানে হ্যাঁ আস্তে আস্তে আমার ভেতরে এটা অ্যাকোয়ার হয়েছে, বাট অ্যাকোয়ার হতে হতে এটা এমন একটা লেভেলে এখন আছে যে এটাই আমার ভালোবাসা, এটাই আমার প্যাশন। তো এটাই আমি সকলকে বলতে চাই যে গেট এ প্যাশন অ্যান্ড ডেডিকেট ইউর সেলফ টু ইট। সো আলটিমেটলি একটা টাইমে কিছু না কিছু এই লাইনে একটা তোমার পথ দরজা খুলেই যাবে। রাইট। একদম লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে 7 সামিটের পর, এই এভারেস্ট সামিটের পর, 7 সামিটের পরে নিয়ে আমরা পরে কথা বলবো, এই এভারেস্টের পর এই যে জার্নির, এইটা কাকে ডেডিকেট করতে চাইছো, এটার ফলটা, রেজাল্টটা? পার্সোনালি আই উড ফার্স্ট ডেডিকেট ইট টু মাই ফাদার, বাবাকে। অ্যান্ড তারপর অবভিয়াসলি এত মানুষ, এত লোকজন আমাকে হেল্প করছে। আমি অনেকে চিনতামই না অ্যাকচুয়ালি, মানে অনেকজন আছে যাকে আমি মানে চিনি না, দে কেম আউট অফ নোওয়্যার হেল্পিং মি। মানে খুব ভালো লাগে ব্যাপারটা। সো আই এম কিপিং ফিঙ্গার্স ক্রসড যে আমি এই বছর এভারেস্ট সামিট করতে পারবো। বাট ইয়া, আই এম পজিটিভ, বিং অপটিমিস্টিক। আপাতত কিছু বলতে চাইছি না, কারণ এখনো অনেক হার্ডওয়ার্ক, এটার পেছনে অনেক টাইম দেওয়া, ইনভেস্ট করা বাকি আছে। কারণ এখনো জাস্ট আই উইল সে 20% জব ডান। ফার্স্ট রাউন্ড অফ সবার সাথে মিট জাস্ট কমপ্লিট হলো, এখন সবার সাথে ফলো আপ করা বাকি। সো স্টেইং অপটিমিস্টিক। অল দ্য বেস্ট। আমাদের আজকের পডকাস্ট ছিল মাউন্টেনিয়ার অরিত্র রায়ের সঙ্গে, যেখানে ইতিমধ্যেই মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন করতে চলেছে। তার ইনস্টা হ্যান্ডেল এবং ক্রাউড ফান্ডিং এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনার কেউ যদি তাকে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই তাকে সাহায্য করতে পারে। খুব শিগগিরই আমরা ফিরে আসছি নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।